নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্যের চরিত্র, ভীষ্মের পরাক্রম ও প্রতিজ্ঞা, ধৃতরাষ্ট্র আদির জন্ম। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্যের চরিত্র, ভীষ্মের পরাক্রম ও প্রতিজ্ঞা, ধৃতরাষ্ট্র আদির জন্ম। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, রাজর্ষি শান্তনুর পত্নী সত্যবতীর গর্ভে দুটি পুত্র জন্মগ্রহণ করেন, চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। দুজনেই খুব পরাক্রমশালী ছিলেন। চিত্রাঙ্গদ যৌবন প্রাপ্তির আগেই শান্তনু স্বর্গ লাভ করেন। সত্যবতীর সম্মতি নিয়ে ভীষ্ম চিত্রাঙ্গদকে রাজ সিংহাসনে অভিষিক্ত করেন। তিনি নিজ পরাক্রমে সকল রাজাকে পরাজিত করেন। কাউকেই তিনি নিজ সমকক্ষ বলে মনে করতেন না। গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ যখন দেখলেন শান্তনু নন্দন চিত্রাঙ্গদ নিজ বল পরাক্রম দ্বারা দেবতা, মানুষ এবং অসুরদের হীনবল করছেন, তখন তিনি শান্তনু পুত্রের উপর আক্রমণ করলেন। কুরুক্ষেত্রের ময়দানে দুই চিত্রাঙ্গদের প্রচণ্ড লড়াই হল। 3 বৎসর ধরে সরস্বতী নদীর তীরে লড়াই চলল। গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ খুব বড় মায়াবী ছিলেন। তার হাতে রাজা চিত্রাঙ্গদের মৃত্যু হল। ভীষ্ম ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে ছোট ভাই বিচিত্রবীর্যকে রাজ সিংহাসনে বসালেন। বিচিত্রবীর্য তখন বালক। তিনি ভীষ্মের নির্দেশ অনুযায়ী রাজ্য শাসন করতেন। আসলে তিনি ভীষ্মের নির্দেশ পালন করতেন। ভীষ্মই ছিলেন প্রকৃত রক্ষক। ভীষ্ম যখন দেখলেন যে বিচিত্রবীর্য যৌবন প্রাপ্ত হয়েছেন, তখন তিনি তার বিবাহের কথা চিন্তা করলেন। সেই সময় তিনি সংবাদ পেলেন কাশীরাজের 3 কন্যার স্বয়ম্বর হবে। তিনি মাতা সত্যবতীর অনুমতি নিয়ে একাকী রথে করে কাশীর উদ্দেশ্যে রওনা হলেন। স্বয়ম্বর সভায় যখন রাজাদের পরিচয় করানো হচ্ছিল, তখন শান্তনু নন্দন ভীষ্মকে বৃদ্ধ এবং একাকী দেখে সুন্দরী কন্যারা হতচকিত হয়ে অন্যত্র চলে গেলেন। তারা মনে করলেন এই বৃদ্ধ বিবাহের উদ্দেশ্যে এসেছে। সেখানে উপস্থিত রাজন্যবর্গও নিজেদের মধ্যে হাসাহাসি তামাশা করে বলতে লাগলেন, আরে এই ভীষ্ম তো ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা করেছিল, এখন চুল সাদা করে গায়ে লোলো চর্ম দিয়ে লজ্জা পরিত্যাগ করে এখানে উপস্থিত হয়েছে কেন? এইসব দেখে শুনে ভীষ্ম ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি বলপূর্বক 3 কন্যাকে তার ভাইয়ের জন্য রথে তুলে নিলেন এবং বললেন, ক্ষত্রিয়গণ এবং বড় ধর্মজ্ঞ মুনিও স্বয়ম্বর বিবাহের প্রশংসা করে থাকেন, কিন্তু হে রাজন্যবর্গ, আমি তোমাদের সামনে থেকে এই 3 কন্যাকে অপহরণ করলাম। তোমরা সকলে মিলে পারো তো আমাকে পরাজিত করো, না হলে এখান থেকে সরে যাও। আমি যুদ্ধের জন্য প্রস্তুত আছি। এইভাবে তিনি সমস্ত রাজা এবং কাশী নরেশকে আহ্বান করে সেখান থেকে কন্যাদের নিয়ে রওনা হলেন। ভীষ্মের কথায় সমস্ত রাজা ক্রোধান্বিত হয়ে তার দিকে যুদ্ধের জন্য এগিয়ে এলেন। অত্যন্ত রোমাঞ্চকর যুদ্ধ হল। সকলে একত্রে ভীষ্মের উপর হাজার হাজার বাণ নিক্ষেপ করতে লাগলেন। ভীষ্ম একাই সমস্ত বাণকে প্রতিহত করলেন। বাণের দ্বারা তারা ভীষ্মকে আটকাতে চাইলেন, কিন্তু ভীষ্মের সামনে কোনো প্রতিরোধেই দাঁড়াতে পারল না। সেই ভয়ানক যুদ্ধ দেবাসুর যুদ্ধের মতোই ছিল। ভীষ্ম এই যুদ্ধে সহস্র সহস্র ধনুক, বাণ, ধ্বজা, কবচ এবং নরমুণ্ড কেটে ফেললেন। ভীষ্মের এই অলৌকিক যুদ্ধ কৌশল এবং শক্তি দেখে শত্রুপক্ষের যোদ্ধারাও তার প্রশংসা করতে লাগলেন। বিজয়ী হয়ে ভীষ্ম কন্যাগণ সহ হস্তিনাপুরে ফিরে এলেন। তিনি 3 কন্যাকে বিচিত্রবীর্যের হাতে সমর্পণ করে বিবাহের আয়োজন করতে লাগলেন। তখন কাশী নরেশের প্রথমা কন্যা অম্বা ভীষ্মকে বললেন, ভীষ্ম,
আমি আগে থেকেই মনে মনে শল্যরাজকে পতি বলে মেনে নিয়েছি। আমার পিতারও এতে সম্মতি ছিল। আমি স্বয়ম্বর সভাতে তার গলাতেই বরমাল্য দিতাম। আপনি তো ধর্মজ্ঞ, আমার সব কথা শুনে আপনি ধর্মানুসারে আচরণ করুন। ভীষ্ম ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করে অম্বাকে তার ইচ্ছা অনুযায়ী যাওয়ার অনুমতি প্রদান করলেন। অন্য দুই কন্যা অম্বিকা এবং অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ সম্পন্ন হল। বিবাহের পরে বিচিত্রবীর্য অত্যন্ত কামাসক্ত হয়ে পড়েন। তার দুই পত্নী তাকে সেবা করতে থাকেন। 7 বছর বিষয় ভোগ করার পর যৌবনকালেই বিচিত্রবীর্য ক্ষয় রোগে আক্রান্ত হন এবং বহু চিকিৎসা করালেও তার মৃত্যুবরণ করতে হয়। ধর্মাত্মা ভীষ্ম বিচিত্রবীর্যের মৃত্যুতে অত্যন্ত দুঃখ পেলেন। ব্রাহ্মণদের সঙ্গে পরামর্শ করে তিনি বিচিত্রবীর্যের অন্তিম ক্রিয়া সুসম্পন্ন করেন। কিছুদিন পর সত্যবতী বংশরক্ষার উদ্দেশ্যে ভীষ্মকে ডেকে পাঠালেন এবং ভীষ্ম এলে বললেন, পুত্র, ধর্মনিষ্ঠ পিতার পিণ্ডদান, যশ এবং বংশরক্ষার ভার তোমার উপরেই নির্ভর করছে। আমি বিশ্বাস করে তোমাকে একটি কাজে নিযুক্ত করছি, তুমি সেই কাজ সম্পূর্ণ করো। তোমার ভাই বিচিত্রবীর্য অপুত্রক অবস্থায় পরলোক গমন করেছে। তুমি কাশীরাজের পুত্র কামিনী কন্যাদের গর্ভে সন্তান উৎপাদন করে বংশ রক্ষা করো। আমার আদেশ মনে করে তোমার এই কাজ করা উচিত। তুমি রাজ সিংহাসনে বসে প্রজা পালন করো। শুধু মাতা সত্যবতী নয়, আত্মীয় স্বজন সকলেই ভীষ্মকে এই কথা বলতে লাগলেন। তখন দেবব্রত ভীষ্ম বললেন, মাতা, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি তো জানেন আমি আপনার বিবাহের সময় কি প্রতিজ্ঞা করেছিলাম। আমি আবার প্রতিজ্ঞা করছি যে আমি ত্রিলোকের রাজ্য, ব্রহ্মপদ এবং এই দুইয়ের অধিক যে মোক্ষ তাও পরিত্যাগ করতে পারি, কিন্তু সত্যকে ত্যাগ করব না। ভূমি গন্ধ ত্যাগ করতে পারি, আকাশ শব্দ ত্যাগ করতে পারি, চন্দ্র তার শীতলতাও ত্যাগ করতে পারি, ইন্দ্র তার বল বিক্রম ত্যাগ করতে পারে, এমনকি স্বয়ং ধর্মরাজও তার ধর্ম ত্যাগ করতে পারে, কিন্তু আমি আমার সত্য প্রতিজ্ঞা ত্যাগ করার কথা চিন্তাও করতে পারি না মা। ভীষ্মের ভীষণ প্রতিজ্ঞার পুনরাবৃত্তি শুনে সত্যবতী তখন তার সঙ্গে পরামর্শ করে ব্যাসদেবকে স্মরণ করলেন। স্মরণ করতেই ব্যাসদেব এসে উপস্থিত হয়ে বললেন, মাতা, আমি আপনার কি সেবা করতে পারি? সত্যবতী বললেন, পুত্র, তোমার ভ্রাতা বিচিত্রবীর্য অপুত্রক অবস্থায় পরলোক গমন করেছে, তুমি তার স্থানে পুত্র উৎপাদন করো। ব্যাসদেব মাতার নির্দেশ মেনে অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার গর্ভে পাণ্ডুর গর্ভ সঞ্চার করে। নিজ নিজ মাতার দোষে ধৃতরাষ্ট্র অন্ধ এবং পাণ্ডু হরিৎ বর্ণ হয়ে জন্মালেন। তখন অম্বিকার প্রেরণায় এক দাসীর গর্ভে ব্যাসদেব পুত্র বিদুর জন্মগ্রহণ করলেন। মহাত্মা মান্ডব্যের অভিশাপে ধর্মরাজ বিদুর রূপে মর্তে অবতীর্ণ হয়েছিলেন। নমস্কার, আজ এই পর্যন্তই। মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকুন। পরবর্তী পর্ব নিয়ে আসছি মান্ডব্য ঋষির উপাখ্যান। চ্যানেলের সাথে থাকুন।